ছাড়া কখনোই আহ, ভালো জায়গায় যাওয়া সম্ভব হয় না। তা আমার বড় ভাই, আমার শিক্ষক আমাকে ঠিক সেই দিক নির্দেশনাই দিয়েছেন, যার মাধ্যমে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি নিজে জানার জন্য, এবং আপনাদের সামনেও কিছু উপস্থাপনের চেষ্টা করতেছি। তো আমি আমার স্যারের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং অপরিসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। তো সকলের প্রতি আমি এই কৃতজ্ঞতা জানিয়ে তো আজকের মূল আলোচনার দিকে অগ্রসর হচ্ছি। তো আজ আমরা হোমিওপ্যাথির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি আহ, আমাদের আজকের আলোচনা সকলের জন্য জ্ঞানগর্ভ এবং ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে জানবো হায়ারার্কি অফ সিমটমস, অর্থাৎ লক্ষণের স্তর বিন্যাস। তো আমরা আমরা একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের চেম্বারে যখন কোনো ক্রনিক রোগী বা দীর্ঘস্থায়ী রোগী আসেন, তখন চিকিৎসকের সামনে বা আমাদের সামনে আহ, বেশ মানে অনেক একটু মানে আমরা একটু বিপদেই পড়ে যাই। কারণ পেশেন্টটা যখন আসে তখন এসে একেবারে এক নাগাড়ে শুরু করে যে আমার মাথা ব্যথা হয়েছে, গ্যাস্ট্রিকের সমস্যা আছে, কোষ্ঠকাঠিন্য আছে, ডান হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, ঘুম আসে না, মানসিক অশান্তি, মানে দুনিয়ার একেবারে অনেক কিছু বলতেই থাকে। মানে আমাদের পাতার পর পাতা শুধু লক্ষণ দিয়েই ভরে যায়। তো এখন প্রশ্ন হলো, এই যে বিশাল লক্ষণের সমুদ্র, এই লক্ষণের সমুদ্র থেকে চিকিৎসক কিভাবে সঠিক ওষুধ খুঁজে বের করবেন, বা আমরা কিভাবে এই সঠিক ওষুধ খুঁজে বের করব? সব লক্ষণ কি সমান গুরুত্বপূর্ণ? এই যে ডান হাঁটুর ব্যথার যে মূল্য বা অন্ধকারের ভয় পাওয়াটা কি একই মূল্যর? এই দুটো সিমটম কি একই রকম? তো এই বিভ্রান্তি দূর করার জন্য আমাদের হোমিওপ্যাথিক দর্শনের যে ইভালুয়েশন অফ সিমটমস বা লক্ষণের মূল্যায়ন, এই ধারণাটা আসলে অত্যন্ত জরুরি একটা বিষয়। তো হ্যানিম্যানের প্রদর্শিত পথ ধরে হোমিওপ্যাথিক এই যে দর্শনের যে মুকুটির সম্রাট ডাক্তার জেমস টাইলর কেন্ট, উনি এই লক্ষণের একটি নিখুঁত স্তর বিন্যাস বা হায়ারার্কি তৈরি করছেন। তিনি প্রমাণ করছেন যে লক্ষণের একটি নির্দিষ্ট পিরামিড বা কাঠামো রয়েছে। চিকিৎসককে অবশ্যই সবচেয়ে কম গুরুত্বপূর্ণ লক্ষণগুলো থেকে দৃষ্টি সরিয়ে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ লক্ষণ আছে ওই দিকে মনোযোগ দিতে হবে। তো ডাক্তার কেন্টের দর্শন অনুযায়ী এই স্তর বিন্যাসকে প্রধানত তিনটি ভাগে ভাগ করছে। তো প্রথম হায়ারার্কি, প্রথম পয়েন্ট হলো, প্রথম স্তরটি হলো মানসিক সিমটমস। এইটা একেবারে পিরামিডের চূড়ায় অবস্থান করতেছে। তো তারপর কোনটা আছে? তারপর আছে দ্বিতীয় স্তরে আছে শারীরিক সর্বদৈহিক লক্ষণ, এবং সর্বশেষ স্তরে আছে অঙ্গভিত্তিক বা স্থানীয় লক্ষণ। তো আমরা প্রথমে এই তিনটা জিনিস কি একটু জানার চেষ্টা করি, এরপরে আমরা ভেঙে ভেঙে বিস্তারিত জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথম স্তর বা মানসিক লক্ষণ, ডাক্তার কেন্টের মতে মানুষের মনই হলো তার কেন্দ্র। তো মানুষের শরীরের অঙ্গগুলো কিন্তু নিজের দাস মাত্র। তাই মনের লক্ষণগুলো ঔষধ নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে উচ্চ স্তরের এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রোগী যখন বলে আমার মন ভালো নেই, তখন সে কিন্তু কোনো নির্দিষ্ট অঙ্গের কথা কিন্তু বলে না, সে তার সম্পূর্ণ সত্তার কথা বলে। ডাক্তার কেন্ট এই মানসিক লক্ষণগুলোকেও গুরুত্বের ভিত্তিতে তিনটে উপস্তরে উনি ভাগ করে গেছেন। তো উনি বলছেন প্রথম প্রথম উপস্তর হচ্ছে উইল অ্যান্ড অ্যাফেকশন, অর্থাৎ ইচ্ছা বা প্রবৃত্তি, এটা গভীরতম স্তর। নেক্সট পয়েন্ট আছে বুদ্ধি প্রবৃত্তি বা বোধ শক্তি, এটা দ্বিতীয় উপস্তর, এটা বাস্তবতার উপলব্ধি। আর নেক্সট ওয়ান, শেষটা হলো স্মৃতিশক্তি, এটা তৃতীয় স্তর, এটা মস্তিষ্কের ধারণ ক্ষমতা কতটুকু এটা আর কি বোঝায় আর কি। তো আমরা প্রথমে একটু জেনে নিই মানসিক লক্ষণটা কি। মোটামুটি আমরা বুঝলাম। আমরা এই ইচ্ছা শক্তি, বুদ্ধি বা বোধ শক্তি, স্মৃতিশক্তি নিয়ে আমরা ডিটেইল আলোচনা করব। তো আমরা আগে একটু জেনে নিই যে মানসিক লক্ষণের পরে আমরা একটু মানে শারীরিক সর্বদৈহিক লক্ষণটা কি, এটা যেহেতু পিরামিডের মধ্যভাগ বা দ্বিতীয় স্তর, এটা মোটামুটি জানার চেষ্টা করি। তো এটা হলো মানসিক লক্ষণের পরেই কিন্তু এটার স্থান আর কি, এটা দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্ব বহন করে। তো এই লক্ষণগুলো হলো শরীরের এমন অনুভূতি যা কোনো নির্দিষ্ট কিন্তু অঙ্গের নয়, বরং সমগ্র শরীরের অবস্থার একটা কথা প্রকাশ করে। তো এই লক্ষণগুলো রোগী সাধারণত
আমি শব্দ ব্যবহার করে প্রকাশ প্রকাশ করে, আই অ্যাম, আমি। যেমন রুগী যখন বলে আহ, আমার মাথায় ব্যথা, তখন কিন্তু সেটা অঙ্গভিত্তিক হয়ে যায়। তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো যখন সে বলে আমি সরি আমি খুব শীতকাতর, এটা কিন্তু সর্বদৈহিক। আচ্ছা, তো সর্বদৈহিক লক্ষণগুলোর ভিতরে আছে তাপ ও শীতের অনুভূতি, খাদ্য খাদ্যের ইচ্ছা অনিচ্ছা, পিপাসা ঘাম। আচ্ছা, 1 মিনিট একটু হোল্ড করছি, একটু পাশ থেকে বাচ্চারা খুব চিল্লাচ্ছে তো, 1 মিনিট। আমি দুঃখিত, আমাকে শোনা যায়? হ্যালো। জি স্যার, জি স্যার, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। জি, থ্যাংক ইউ। তো তো আমরা আমরা ছিলাম হচ্ছে দ্বিতীয় স্তরে, মানে শারীরিক সর্বদৈহিক লক্ষণ, যেটা হচ্ছে আমি শব্দ ব্যবহার করে রোগীরা প্রকাশ করে। রোগী বলে যে আমি খুব শীতকাতর। তো প্রধান কিছু শারীরিক সর্বদৈহিক লক্ষণগুলো আমি আহ, সংক্ষেপে বলার চেষ্টা করতেছি, এরপর আমরা ডিটেল আলোচনা করব। তো প্রথমে বলছিলাম তাপ ও শীতের অনুভূতি, এরপর খাদ্যের ইচ্ছা অনিচ্ছা, পিপাসা ঘাম, আবহাওয়া পরিবেশের প্রভাব, ঘুম, স্বপ্ন, মাসিক ঋতুস্রাব বা পার্শ্ব বা দিকের প্রবণতা, সময় বা কালের প্রভাব বা স্রাবের প্রকৃতি, এইগুলা মোটামুটি প্রধান শারীরিক সর্বদৈহিক লক্ষণ। আর সর্বশেষ হলো অঙ্গভিত্তিক বা স্থানিক লক্ষণ। তো এটা একদম পিরামিডের তলদেশে, এটার যে একদম গুরুত্ব নেই তা না, এটারও গুরুত্ব আছে, তবে সব থেকে কম গুরুত্বপূর্ণ। তো এই লক্ষণগুলো সমগ্র মানুষের প্রতিনিধিত্ব কিন্তু করে না, বরং এইগুলো শরীরের নির্দিষ্ট কোনো অঙ্গের কষ্ট বা প্যাথোলজিকে বোঝায়। এই এই লক্ষণগুলো প্রকাশের সময় রোগী সাধারণত আমি এর পরিবর্তে আমার শব্দটা ব্যবহার করে। যেমন আমার গলার ডান পাশে ব্যথা হয়েছে, আমার বাম চোখ লাল হয়ে গেছে, আমার হাঁটু ফুলে গেছে, আমার বুকে কফ জমছে, ইত্যাদি ইত্যাদি কথা ব্যবহার করে। তো এবার আমরা আসি আমাদের প্রথম স্তর, যেটা মানসিক লক্ষণ। ওই যে পেশেন্ট বলে যে আমার মন ভালো নেই, তখন সে কিন্তু কোনো নির্দিষ্ট অঙ্গের কথা কিন্তু বলে না, তখন সে তার সম্পূর্ণ সত্তার কথা বলে। ডাক্তার কেন্ট মানসিক লক্ষণগুলো এই যে গুরুত্বের ভিত্তিতে যে 3টে উপস্তরে ভাগ করছেন, প্রথমটাই কিন্তু উইল অ্যান্ড অ্যাফেকশন, ইচ্ছা বা প্রবৃত্তি। এটা একদম গভীরতম স্তর, এটি মানুষের অস্তিত্বের একদম কেন্দ্রবিন্দু। মানুষ মূলত তার ইচ্ছারই দাস। রোগীর ভালোবাসা, ঘৃণা, ভয়, রাগ, হতাশা, আত্মহত্যার স্পৃহা, বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা বা এমনকি যৌন প্রবৃত্তি, এগুলো কিন্তু সবই তার ইচ্ছার অন্তর্গত। তো আহ যখন মানুষের ইচ্ছা অসুস্থ হয়ে যায়, তখন মানুষটি কিন্তু তার মূল সত্তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। যেমন একজন মায়ের সবচেয়ে স্বাভাবিক প্রবৃত্তি হলো তার সন্তানকে ভালোবাসা, কিন্তু এই আমরা যখন দেখি সিপিআর পেশেন্ট রোগীরা যখন তার ইচ্ছা বা প্রবৃত্তি অসুস্থ হয়ে যায়, তখন তার নিজের সন্তান বা স্বামীর প্রতি কিন্তু উদাসীন হয়ে পড়ে। সে তাদেরকে আর ভালোবাসতে পারে না। আবার অরাম মেটালিকামের রোগীর বেঁচে থাকার স্বাভাবিক যে ইচ্ছা, সেটাও ধ্বংস হয়ে যায়। সে নিজের প্রতি ঘৃণায় আত্মহত্যা করতে চায়। এই যে লক্ষণগুলো শারীরিক প্যাথোলজির চেয়ে কিন্তু অনেক গুণ বেশি মূল্যবান। তো ইচ্ছা প্রবৃত্তির ভিতরে এই যে আমরা পড়লাম যে ভালোবাসা, ঘৃণা, ভয়, রাগ, হতাশা। তো ভালোবাসা বা মমতা, যে ভালোবাসা হলো মানব সত্তার কিন্তু একটা পবিত্র বা স্বাভাবিক প্রবৃত্তি। জীবনী শক্তি যখন কিন্তু এই যে অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু এই ভালোবাসার বিকৃতি এগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। যেমন আমরা একটু আগেই পড়লাম যে সিপিআর পেশেন্টের কথা। সিপিআর পেশেন্ট যখন অসুস্থ হয়, তখন কিন্তু তার ভিতরের এই যে ভালোবাসাগুলো কিন্তু মুছে যায়।
সে তার কিন্তু নিজের সন্তান বা স্বামীর প্রতি কিন্তু মায়া মমতা অনুভব করে না, এমনকি সে কিন্তু বিরক্তি প্রকাশ করে। অন্যদিকে আবার ফসফরাসের ক্ষেত্রে এই প্রবৃত্তিটা কিন্তু ঠিক উল্টো ভাবে কাজ করে। তারা অতিরিক্ত স্নেহশীল বা অন্যের কষ্টের প্রতি বেশি সহানুভূতিশীল হয়ে পড়ে, যে অন্যের দুঃখ কষ্ট দেখলে অনেক সময় এরা অসুস্থ হয়ে পড়ে। তো আবার আসেন এই যে ঘৃণা, বিদ্বেষ বা নিষ্ঠুরতা নিয়ে একটু বলি। তো যখন মানুষের ভেতরে স্বাভাবিক প্রেম বা ক্ষমা অসুস্থ হয়ে যায় বা বিষাক্ত রূপ ধারণ করে, তখন তা কিন্তু ঘৃণা বা নিষ্ঠুরতায় পরিণত হয়। এটা কিন্তু ওই সিফিলিটিক মারাজমের একটা গভীর লক্ষণ। তো রোগীর মনে যখন চরম বিদ্বেষ বা নিষ্ঠুরতা বাসা বাঁধে, তখন মনে হয় তার দুইটা ইচ্ছা। অ্যানাকার্ডিয়ামের রোগীর কথা বলছি। অ্যানাকার্ডিয়ামের রোগীর মনে তখন দুইটা ইচ্ছা তৈরি হয়। একটা, তারে ভালো কাজ করতে বললে, অন্যটা তারে ফিস ফিস করে কানে বলে যে খারাপ কাজ করো, প্ররোচনা দেয়। সে অকারণে অন্যকে কষ্ট দেয় বা গালাগালি করে আনন্দ পায়। আবার নাইট্রিক অ্যাসিড রোগীর ঘৃণা হলো ক্ষমাহীন। এরা এরা কি করে, কেউ তার সামান্য যদি ক্ষতি করে, সে জীবনেও মানে আজীবন সেটা মনে রাখে, কখনো ক্ষমা করতে পারে না। আবার ভয় আতঙ্কের দিকে আসেন, এগুলো কিন্তু সব ইসের ভিতরে পড়ে, আপনার ইচ্ছা বা প্রবৃত্তি। ইচ্ছা বা প্রবৃত্তির ভিতরে এই ভয় আতঙ্ক। তো ভয় হলো মানুষের অস্তিত্ব রক্ষার কিন্তু একটা আদিম প্রবৃত্তি। কিন্তু এই ভয় যখন কাল্পনিক বা অযৌক্তিক আকার ধারণ করে, তখন কিন্তু জীবনী শক্তির গভীর দুর্বলতা নির্দেশ করে। কি অ্যাকোনাইটের ক্ষেত্রে আসেন, অ্যাকোনাইটের ভয় হলো তীব্র আতঙ্ক এবং আকস্মিক মৃত্যু ভয়। রোগীর মনে হয় সে এখনই মারা যাবে, এমনকি সে মৃত্যুর দিনক্ষণ টাইম ঠিকঠাক বলে দিতে পারতেছে, বলতেছে যে আমি অমুক সময় মারা যাব। আর অন্যদিকে আর্জেন্টাম নাইট্রিকাম কি বলতেছে, তার ভয় হলো অ্যান্টিসিপেটরি, অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি, অর্থাৎ পরীক্ষা দিতে যাওয়ার আগে তার ভয় করে, কোথায় যাওয়ার আগে, ভিড়ের মধ্যে যাওয়ার আগে তার তীব্র ভয় কাজ করে, স্নায়বিক দুর্বলতা কাজ করে, এবং সে বাথরুমের দিকে ছোটে। তো একইভাবে আমরা ক্যামোমিলার রাগের কথা বা নাক্স ভূমিকার রাগ হলে আধিপত্য বিস্তারের রাগ, সে অত্যন্ত খিটখিটে হয়। আবার স্ট্যাফিসে গ্রেসিয়ার রাগ কিন্তু চাপা ক্ষোভ, কেউ তাকে অপমান করলে সে রাগে কাঁপতে থাকে কিন্তু প্রতিবাদ করতে পারে না। এই চাপা ক্ষোভ থেকে কিন্তু তার শরীরে টিউমার বা স্নায়বিক রোগ জন্ম নেয়। আবার দেখেন এই যে এই হতাশা বা বিষণ্ণতার ক্ষেত্রে, এটাও কিন্তু জীবনী শক্তির একটা অবস্থা, যেখানে আহ মানুষের ভিতরে আশা নামক প্রবৃত্তি যখন সম্পূর্ণ শেষ হয়ে যায়, ওই সময় দেখেন হতাশার জন্ম নেয়। তো ইগনেশিয়ার হতাশা জন্ম নেয় কিন্তু গভীর শোক থেকে, প্রেমে ব্যর্থতা বা প্রিয়জনের মৃত্যু থেকে। সে তার এই কষ্ট কাউকে বলতে চায় না, একা বসে দীর্ঘশ্বাস ফেলে এবং নীরবে কাঁদে। অন্যদিকে আপনি সুরিনামের হতাশা হলো হচ্ছে আরোগ্য থেকে সম্পূর্ণ নিরাশা, মানে সে ভাবে যে সে আর সুস্থ হবে না। সে বিশ্বাস করে গেছে যে পৃথিবীর কোন ওষুধ বা ডাক্তার তাকে আর সুস্থ করতে পারবে না, তার জীবন শেষ হয়ে গেছে। আবার যখন দেখি আমরা এই যে সুইসাইডাল টেন্ডেন্সি, আত্মহত্যার কথা, তো অরামমেটের কথা আমরা জানি। অরামমেটের রোগীর মনে হয় যে সে চরম এক অপরাধী এবং তার বেঁচে থাকার কোনো অধিকার কিন্তু নেই। এই গভীর আত্মগ্লানি বা পাপবোধ থেকে সে মুক্তির পথ হিসেবে মৃত্যুকে বেছে নিতে চায়, উঁচু জায়গা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে চায়। আবার নেট্রাম সালফের রোগীর ভেতরেও কিন্তু আত্মহত্যার ইচ্ছা জাগে, বিশেষ করে গুলি করে বা গলায় দড়ি নিয়ে। কিন্তু সে তার পরিবারের কথা ভেবে, তার দায়িত্ববাদ বা ডিউটির কারণে নিজেকে জোর করে এই কাজ থেকে বিরত রাখে। আবার এই যে যৌন প্রবৃত্তি, ক্ষুধার মতোই কিন্তু যৌনতা মানব সত্তার কিন্তু একটা আদিম বা মৌলিক প্রবৃত্তি। এই প্রবৃত্তির অস্বাভাবিক বৃদ্ধি বা সম্পূর্ণ বিলুপ্তি উভয় কিন্তু জীবনী শক্তির গভীর বিকৃতিকে নির্দেশ করে। তো আহ এখানে আপনার অস্বাভাবিক বৃদ্ধি হিসেবে আমরা প্লাটিনাম বা হায়োসিয়ামেস এর যে বিষয়গুলো আমরা দেখতে পাই। তো যৌন প্রবৃত্তি মানে প্লাটিনাম বা হায়োসিয়ামাস এর এই প্রবৃত্তিটা বেশ উগ্র বা বিকৃতি আকার ধারণ করে। আবার হায়োসিয়ামাস এর রোগী বেশ নির্লজ্জ হয়ে যায়, কাপড় খুলে ফেলে, অশালীন কথা বলে। আবার স্ট্যাফি মন সবসময় ওই ব্যাড চিন্তা, বাজে চিন্তা বা ফ্যান্টাসিতে আচ্ছন্ন থাকে এবং তার স্নায়ুতন্ত্রকে ওইভাবে দুর্বল করে ফেলে। আবার অপরদিকে আমরা অ্যাগনাস কাস্টাস বা কোনিয়াম মেটাকিউলাম, তার ক্ষেত্রে দেখা যায় মানে দীর্ঘদিন প্রবৃত্তি চেপে রাখার কারণে বা অতিরিক্ত অপব্যবহারের কারণে তার ডিজায়ারটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তো ডাক্তার কেন্ট এই কারণেই বলছেন যে মানুষের ইচ্ছা বা উইল, এই স্তরটি হলো মানব সত্তার সবচেয়ে পবিত্র বা স্পর্শকাতর জায়গা।
তো যখন একজন চিকিৎসক রোগীর ভালোবাসা, ঘৃণা, রাগ, আত্মহত্যার ইচ্ছা এই গভীরতম বিষয়গুলো নিখুঁতভাবে মূল্যায়ন করতে পারেন, তখন তিনি কেবল রোগীর শরীর নয়, সরাসরি আত্মায় প্রবেশ করে সঠিক চাবিকাঠি পেয়ে যান। আর এই চাবিকাঠি নির্বাচন করে ওষুধ মানে এই চাবিকাঠি নির্বাচন করা এই সঠিক ওষুধটাই রোগীর শরীরে ম্যাজিকের মতো কাজ শুরু করে এবং তার সঠিক কনস্টিটিউশন বের করে আরোগ্য করার চেষ্টা করে। তো এবার আসেন, আমরা প্রথম যে পয়েন্টটা শিখলাম আপনার মানসিক স্তরের প্রথম যে উপস্তরটা ইচ্ছা বা প্রবৃত্তি। নেক্সট পয়েন্টে আসি। নেক্সট পয়েন্টটি হলো আপনার বুদ্ধিবৃত্তি বা বোধ শক্তি, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইন্টেলেক্ট। এটা দ্বিতীয় উপস্তর, এটা বাস্তবতার উপলব্ধি। তো বোধ শক্তি বা বুদ্ধি হলো মানুষের সেই আয়না যার মাধ্যমে সে বাইরের পৃথিবী এবং নিজেকে সঠিকভাবে চিনতে পারে। ইচ্ছা যদি গাড়ির ইঞ্জিন হয়, তাহলে বোধ শক্তি হলো সেই গাড়ির স্টিয়ারিং হুইল। যখন মানুষের বোধ শক্তি অসুস্থ হয়ে পড়ে, তখন তার চারপাশের বাস্তবতা বিকৃত হয়ে যায়। সে এমন কিছু দেখে বা ভাবে যার বাস্তবে কোনো অস্তিত্বই নাই। ডাক্তার কেন্টের মতে এটি কিন্তু ইচ্ছার চেয়ে কম, আবার স্মৃতিশক্তির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ লক্ষণ। তো এই যে বোধ শক্তি বা বুদ্ধিবৃত্তি, এটাকে আবার ম্যাথমেটিকের ভাষায় বিভিন্ন রূপে প্রকাশ পাওয়া যায়। যেমন হচ্ছে ডিলিউশন বা স্থির ধারণা। মানে এটি বোধ শক্তির কিন্তু একটা গভীর বিকৃতি, যেখানে রোগীর মনে একটি ভ্রান্ত ধারণা শক্তভাবে গেঁথে যায় এবং কোনো যুক্তিতেই ওই পেশেন্টকে আপনি ওই যুক্তি থেকে সরাইতে পারবেন না। তো যদি উদাহরণ দেওয়া যায়, তো বা যদি একটু বিশ্লেষণ করা যায়, থোজার পেশেন্টের কথা কিন্তু আমরা চিন্তা করতে পারি। থোজার রোগীর স্থির ধারণা হয় যে তার শরীর কাচের তৈরি এবং তাকে কেউ স্পর্শ করলে সে ভেঙে টুকরো হয়ে যাবে, অথবা তার মনে হয় তার পেটের ভেতরে কোনো জীবন্ত প্রাণী নড়াচড়া করছে। আবার এদিকে আসেন, স্যাবেডিলার রোগীর মনে মনে হয় তার শরীরের কোনো অঙ্গ, যেমন হাত পা, কুঁচকে ছোট হয়ে গেছে, অথবা তার কোনো মরণ ব্যাধি হয়েছে যা আসলেই হয় নাই। আবার ব্যাপটিসিয়ার রোগীর কথা চিন্তা করি। এই ব্যাপটিসিয়ার পেশেন্টরা জ্বরের ঘরে মনে হয় তার শরীর টুকরো টুকরো হয়ে গেছে, সারা বিছানায় ছড়িয়ে আছে এবং সেই টুকরোগুলো জড়া করার চেষ্টা করতেছে। আর এই যে তাহলে বুদ্ধিবৃত্তির বা বোধ শক্তির প্রথম পয়েন্টটি হলো ডিলিউশন বা স্থির ধারণা। দ্বিতীয় পয়েন্টটি হলো সন্দেহ প্রবণতা বা অবিশ্বাস। তো এটি কিন্তু চারপাশের মানুষ বা পরিবেশকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারার ক্ষমতা বা জাজমেন্টের বিকৃতি, সঠিকভাবে মূল্যায়ন করার ক্ষমতার একটা বিকৃতি। এই যে ডাউট করা, আমরা 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 খেয়াল করি হায়োসিয়ামাসের রোগীর বোধ শক্তি এতই বিকৃত হয়ে যায় যে সে সবচেয়ে আপনজন, সবচেয়ে কাছের জন, মা, স্ত্রী, সন্তান, এদের সবাইকে কিন্তু এরা সন্দেহ করতে শুরু করে। তার মনে হয় সবাই তাকে বিষ খাওয়ায় মেরে ফেলতে চাইতেছে। তাই সে অনেক সময় ওষুধ খাবার থেকে অস্বীকৃতি জানায়। আবার অন্যদিকে যখন আপনার ল্যাকেসিসের কথা দেখবেন, ল্যাকেসিসের সন্দেহ প্রবণতা জন্ম নেয় কিন্তু রাগ, ঈর্ষা থেকে, তীব্র ঈর্ষা থেকে। সে সবসময় সন্দেহ করে তার বিরুদ্ধে কোনো না কোনো ষড়যন্ত্র চলতেছে বা তার কাছের মানুষজন তার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে। তাহলে এই যে সন্দেহ প্রবণতা, সাসপেক্ট বা অবিশ্বাস, এগুলাও মাইন্ড সিমটমের ভিতরেই পড়ে এবং দ্বিতীয় উপস্তরে কেন্ট সাহেব উল্লেখ করছেন। নেক্সট ওয়ান হচ্ছে ডিলেরিয়াম অ্যান্ড হ্যালুসিনেশন, প্রলাপ ও হ্যালুসিনেশন। এটা হলো বোধশক্তির চরম উত্তেজনার ফলাফল। যখন যেখানে রোগী কিন্তু কল্পনার জগতে বাস করে। এখানে বেলেডোনার প্রলাপ অত্যন্ত ভয়ঙ্কর প্রকৃতির। সে চোখের সামনে ভূত, প্রেত, ভয়ঙ্কর দানব দেখতে পায়। সে ভয়ে চিৎকার করে এবং বিছানা থেকে লাফিয়ে পালিয়ে যেতেছে। আবার স্ট্রাইমোনিয়ামের রোগী কিন্তু অন্ধকারে ভয়, সব জন্তু জানোয়ারের ভয় বা কালো কুকুর দেখলে ভয় পায়। সে সবসময় আলো ও মানুষের সঙ্গে কোম্পানি চায়। এবার আসেন সময় ও স্থানের বিভ্রান্তি। তো আমাদের বোধ শক্তি আমাদের সবসময় স্থানের হিসাব রাখে। এর বিকৃতি ঘটলেও কিন্তু সময়ের জ্ঞান লোপ পায়। যেমন
ক্যানাবিস ইন্ডিকা। এই ক্যানাবিস ইন্ডিকার পেশেন্ট গুলা কি করে, এই এই রোগীর কাছে সময়গুলো অত্যন্ত স্লো মনে হয়, তার কাছে 1 মিনিট মনে হয় 1 যুগ, অল্প একটু রাস্তাকে মনে হয় অনেক পথ। অন্যদিকে যখন মেডোরিনাম বা আর্জেন্টাম নাইটিকামের রোগীর কাছেও কিন্তু এই সময় খুব ধীরে কাটে। এই কারণে এই পেশেন্ট গুলো চরম তাড়াহুড়ো করে, খুব অস্থিরতার ভিতরে থাকে, দড়ির উপরে থাকে এই পেশেন্ট গুলা, সবকিছুতেই তাড়াহুড়ো। তো আমাদের দ্বিতীয় স্তরটিও শেষ, এবার আমরা আসি আহ, দ্বিতীয় উপস্তর। মাইন্ড সিমটমের দ্বিতীয় উপস্তর শেষ, মাইন্ড সিমটমের তৃতীয় উপস্তরটি হলো স্মৃতিশক্তি। এটা তৃতীয় উপস্তর, মানসিক ধারণ ক্ষমতা আর কি। তো মানসিক লক্ষণগুলোর মধ্যে এটি সবচেয়ে কিন্তু কম গুরুত্বপূর্ণ স্তর, কারণ স্মৃতিশক্তি হলো মস্তিষ্কের একটি রেকর্ডিং বা তথ্য ধারণ করার একটা যান্ত্রিক ক্ষমতা মাত্র। যখন কোন মানুষের স্মৃতিশক্তি নষ্ট হয়, যেমন বয়স্ক মানুষের ডিমেনশিয়া হতে পারে, তখন ওই মানুষটার ভেতরের ভালোবাসা বা ইচ্ছা কিন্তু নষ্ট হয় না, সে কেবলমাত্র ইনফরমেশন গুলো ভুলে যায়, তথ্যগুলো ভুলে যায়। ওই কারণে সেই কারণে এই এই ওষুধটা নির্বাচনে সহায়ক হলেও ইচ্ছা বা বোধ শক্তির সমকক্ষ কিন্তু এই স্মৃতিশক্তির এই এই লক্ষণগুলো না। প্রাইম পর্যায়ে আছে ইচ্ছা এবং বোধ শক্তি, ইচ্ছা এবং বোধ শক্তির পরেই স্মৃতিশক্তির অবস্থান মাইন্ড সিমটমের ভিতরে। তো স্মৃতিশক্তির বিকৃতিগুলো কি কি? যেমন হঠাৎ করে স্মৃতি লোপ পেয়ে যাওয়া, শব্দ নাম ভুলে যাওয়া, শিশুদের জড়তা বা স্মরণ শক্তির অভাব, আবার দিকভ্রান্তি হয়ে পরিচিত রাস্তাও ভুলে যাওয়া। তো আহ হঠাৎ করে ভুলে যায়, হঠাৎ করে স্মৃতি লোপ হয়ে যায় কিসে? আমরা 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 দেখি যে অ্যানাকার্ডিয়ামের রোগীর স্মৃতিশক্তি হঠাৎ করে কিন্তু লোপ পেয়ে যায়, সে কোনো কথা বলতে গেলেই হঠাৎ ভুলে যায় সে কি বলছিল। এই যে স্মৃতিহীনতা তাকে মানসিকভাবে অত্যন্ত হতাশ বা রাগান্বিত করে তোলে। আবার খেয়াল করবেন যে পরীক্ষা কেন্দ্রে বসে অনেক সময় অনেক স্টুডেন্টরা পড়াটা ভুলে যায়, তো এই ক্ষেত্রে কিন্তু অ্যানাকার্ডিয়াম দারুণ কাজ করে। আবার আমরা ওই যে শব্দ নাম ভুলে যাওয়ার ক্ষেত্রে লাইকোপোডিয়ামের রোগী কথা বলার সময় বা লেখার সময় সঠিক শব্দ কিন্তু ওরা খুঁজে পায় না, সে একটি শব্দের জায়গায় অন্য শব্দ ব্যবহার করে ফেলে অনেক সময়, কিংবা বানানের শেষের অক্ষরগুলো বাদ দিয়ে লেখে। তো আবার আমরা সালফার বা মেডোরিনামের ক্ষেত্রে উভয়ই মানুষের নাম বা প্রপার নাউন কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা আছে, পরিচিত মানুষকে দেখলেও তারা অনেক সময় নাম মনে রাখতে পারে না। আবার মেডোরিনামের ক্ষেত্রে এই স্মৃতিভ্রম এতটাই প্রবল হয় যে সে বাক্যের সঠিক শব্দ বা নাম আদক্ষরও সে ভুলে যায়। তো শিশুদের জড়তা বা এই যে স্মরণ শক্তির অভাব, এটা যে আমরা ব্যারাটা কার্ভের ভিতরে দেখি যে শিশুর মানসিক বিকাশ কিন্তু অনেক স্লো হয়, এদের স্মৃতিশক্তিও বেশ দুর্বল হয় এবং এর বারবার পড়ানোর পরেও এরা মনে রাখতে পারে না। আর এরা বোকা প্রকৃতির হয়, বয়সের তুলনায় এদের একটু শিশু সুলভ মনে হয়। আচ্ছা, এবার আসুন আমরা দ্বিতীয় স্তর সর্বদৈহিক লক্ষণের দিকে যাই। এটা পিরামিডের মধ্যভাগ। মানসিক লক্ষণের পরে কিন্তু এই যে শারীরিক সর্বদৈহিক লক্ষণের স্থান। তো এই লক্ষণগুলো কিন্তু শরীরের এমন অনুভূতি, ওই যে আমি আগেও বলছি, এটারে আই এম দিয়ে প্রকাশ ব্যবহার করা হয়। রোগী যখন বলে আমার মাথা ব্যথা, তখন কিন্তু সেটা অঙ্গভিত্তিক। তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো যখন সে বলে আমি খুব শীতকাতর, এটা সর্বদৈহিক। তো কিছু সর্বদৈহিক লক্ষণের একটু ইলাস্ট্রেট করি। প্রথমটা হলো তাপ আর শীতের অনুভূতি। তো কি এটা কিন্তু রোগীর জীবনী শক্তির নিজস্ব তাপমাত্রার প্রকাশ করে। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণকারীর ব্যবস্থা, এই সংবেদনশীলতা ওষুধ নির্বাচনের একটি প্রধান চাবিকাঠি। তো কি রোগী শীতে বেশি কষ্ট পায় নাকি গরমে, নাকি সে উভয় আবহাওয়াতেই সংবেদনশীল? তো আমরা যখন এই প্রশ্নগুলো করবো তখন কিন্তু আমরা এই সিমটম গুলো পেয়ে যাব। তো কি আমরা উদাহরণ হিসেবে বলতে পারি আর্সেনিক, সাইলেশিয়া, এগুলো কিন্তু তীব্র শীতকাতর। আবার অন্যদিকে পালসেরিলা, অ্যাপিসমেল, এগুলো গরম কাতর, এরা বদ্ধঘর দমবন্ধ আবহাওয়া দমবন্ধ অনুভব করে বদ্ধ ঘরে। আবার অনেক সময় এরা সবসময় খোলা বাতাস বা ঠান্ডা বাতাস এগুলা খোঁজে। আচ্ছা, যখন আমরা খাদ্যের ইচ্ছা অনিচ্ছা
এই বিষয়টা যখন আমরা ফাইন্ড আউট করব যে খাবারের এই ইচ্ছা অনিচ্ছা কেবল পাকস্থলের কিন্তু রুচি না, এটা মানুষের কিন্তু কোষের অভ্যন্তরীণ চাহিদা, সর্বদৈহিক প্রকাশ। আমরা যখন পেশেন্টকে প্রশ্ন করব যে যে নেট্রামিউরের ক্ষেত্রে যে ইচ্ছা কি, নেট্রামিউরের পেশেন্ট কিন্তু আমাদের বলে দেবে রোগী কিন্তু ভাতে অতিরিক্ত লবণ, কাঁচা লবণ ছাড়া খাইতেই পারে না। আবার লাইকোপোডিয়াম আর্জেন্টাম নাইটিকাম মিষ্টি জাতীয় খাবারের প্রতি কিন্তু এদের বেশ ডিজায়ার থাকে। আবার ক্যালকেরিয়া কার্বের পেশেন্টের কিন্তু আহ মাংসের প্রতি অনীহা থাকে। পালসিরিয়ার পেশেন্ট আপনার চর্বিযুক্ত খাবার দেখলেই বমি করে। খাবারের মানে বমি আসে এদের। এবার এবার আসি পিপাসা বা ঘাম নিয়ে। পানি পানের ধরন এবং শরীরের যে বর্জ্য নিষ্কাশনের চিত্র, এটাও কিন্তু সার্বদৈহিক লক্ষণের একটা গুরুত্বপূর্ণ রূপ। তো আমরা আর্সেনিকের পেশেন্টকে কিন্তু অল্প পরিমাণ পানি ঘন ঘন পান করতে দেখি, আবার ব্রায়ানের পেশেন্টকে কিন্তু একবারে অনেক পরিমাণে পান করতে দেখি। পালসিটিলের পেশেন্টকে দেখি এদের মুখ শুকায় আছে, কাঠ হয়ে আছে শুকিয়ে, তারপরে ওরা পানি খায় না। আবার ঘামের কথা যখন চিন্তা করি, এদের ঘামের ক্যালকেরিয়া কার্বের রোগীর মাথা ঘাড়ে বেশ ঘাম হয়। থাইলেশিয়া ম্যাককার্বের রোগীর পেশেন্টের আমরা তীব্র টকযুক্ত গন্ধযুক্ত ঘাম দেখতে পাই। ল্যাকিসিসের ঘামের কাপড়ে হলুদ দাগ দেখা যায়। তো এইভাবে আমরা আবহাওয়ার পরিবেশের উপরেও কিন্তু এই সিমটম গুলো ভ্যারি করে। তো স্যাঁতসেঁতে আবহাওয়ায় আপনারা দেখবেন যখন আহ বর্ষাকাল বা স্যাঁতসেঁতে আবহাওয়া থাকে, তখন থুজা ডালকামারা রাস্টক্সের বাতের ব্যথা কিন্তু বেড়ে যায়। বা ঝড় বৃষ্টির আগে রডোডেন্ড্রন এই পেশেন্টের মানসিকভাবে বেশ অস্বস্তিতে ভোগে। তো আবার আবার আপনারা যখন ঘুম, স্বপ্ন বা মাসিক ঋতুস্রাবের কথা পেশেন্টদের বিভিন্নভাবে জিজ্ঞেস করবেন, তখনও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিমটম আপনারা পেয়ে যাবেন। তো যেমন আপনি ঘুমের ধরন যখন আপনি পেশেন্টকে জিজ্ঞেস করবেন, যে ঘুমের মধ্যে রোগীর অবচেতন মন কিন্তু আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে। তো আপনি যখন মেডোরি নামের পেশেন্ট দেখবেন, তখন কিন্তু রোগী উপুর হয়ে বুকের নিচে হাঁটু গুজে কিন্তু ঘুমায়, তা না হলে কিন্তু তার ঘুম আসে না। আবার আপনি স্বপ্নের কথা যদি চিন্তা করেন, স্বপ্নও কিন্তু আমাদের মানুষের অবচেতন মনের একটা সর্বদৈহিক প্রতিচ্ছবি। থুজার পেশেন্টে যে উঁচু জায়গা থেকে বারবার লাফ দিয়ে নিচের দিকে পড়ে। আবার ন্যাট্টামিউরের পেশেন্ট হচ্ছে আবার প্রায় প্রায় দেখেন যে চোর ডাকাত ঢুকছে, বা ঘুম ভাঙার পরেও সে ওই ঘরে খুঁজতে থাকে যে চোর ডাকাত আছে কিনা। তো এছাড়াও পার্শ্ব দিক প্রবণতা, আমরা লেফট সাইডেড, রাইট সাইডেড রেমিডি আমরা জানি। এছাড়াও হচ্ছে স্রাবের প্রকৃতি সম্বন্ধেও মোটামুটি আমরা জানি। তো এবার আসি আমরা আমাদের তৃতীয় স্তর। আমি আলোচনা সংক্ষেপ করব, অল্প সময়ে শেষ করে দিব। তো তৃতীয় স্তর, অঙ্গভিত্তিক বা স্থানিক লক্ষণ। এটা কিন্তু পিরামিডের একদম নিচে, অর্থাৎ ওষুধ নির্বাচনের ক্ষেত্রে তুলনামূলক ওই দুটো স্তরের থেকে কম গুরুত্বপূর্ণ। তো এই লক্ষণগুলো সমগ্র মানুষের প্রতিনিধিত্ব কিন্তু করে না, বরং এগুলো শরীরের নির্দিষ্ট কোনো অঙ্গের বা কোনো কষ্টের প্যাথোলজিকে কিন্তু বোঝায়। তো এই লক্ষণগুলো প্রকাশের সময় রোগী সাধারণত আই এম বা আমি এর পরিবর্তে মাই বা আমার শব্দটি ব্যবহার করে। আমি আগেও বলছি, যেমন আমার গলার ডান পাশে ব্যথা, আমার বাম চোখে ব্যথা, আমার ডান চোখটা লাল হয়ে গেছে, আমার হাঁটু ফুলে গেছে, আমার বুকে কফ জমে আছে। এই প্যাথোলজি ব্যবহার করে যে আমার এই হয়েছে ওই হয়েছে। এইগুলো আসলে কম গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই লক্ষণগুলো রোগের ফলাফল বা প্যাথোলজিতে পরিণত। এইগুলো হলো রোগের সাধারণ বা কমন সিমটমস, যার নির্দিষ্ট একটি রোগে আক্রান্ত প্রায় সব রোগীর মাঝেই কিন্তু আপনি খুঁজে পাবেন। যেমন যৌন অঙ্গে আঁচিল হইলে কিন্তু তা দেখতে কিন্তু ফুলকপির মতোই হয়। আবার টনসিল হইলে তা কিন্তু ফুলে লাল হবে, এটাই স্বাভাবিক। আমাশয় হইলে পেটের ভিতর মোচড় দিবে, এটাই স্বাভাবিক। এতে কিন্তু রোগীর নিজস্ব কোনো ইন্ডিভিজুয়ালিটি প্রকাশ পায় না। এই সাধারণ লক্ষণগুলো দিয়ে কিন্তু কখনোই নিখুঁত হোমিওপ্যাথিক রেমেডি নির্বাচন করা সম্ভব না। এগুলো কেবল রোগ নির্ণয় বা ডায়াগনোসিসে সাহায্য করে। কিন্তু আপনি
হ্যানিম্যানের 153 নম্বর সূত্র যখন আপনি পড়বেন তখন দেখবেন যে অঙ্গভিত্তিক লক্ষণগুলো সাধারণ হলে সেটা কিন্তু মূল্যহীন, কিন্তু এর একটি চমৎকার এবং যুগান্তকারী ব্যতিক্রম আছে। কি সেটা? মাতা হ্যানিম্যান তার অর্গান অফ মেডিসিনের 153 নম্বর সূত্রে বলছেন, যদি কোনো অঙ্গভিত্তিক লক্ষণ অত্যন্ত অদ্ভুত, বিরল ও অসাধারণ হয়, তবে তার মূল্য ওই যে পিরামিডের শীর্ষের লক্ষণের সমান হয়ে যায়। এই অদ্ভুত লক্ষণগুলো হলো মেডিকাল কিনোটস, যা একটি নির্দিষ্ট ওষুধকে হাজার লক্ষণের ভিড় থেকেও কিন্তু সেপারেশন বা আলাদা করা সম্ভব। তো অল্প কিছু বিরল বা অসাধারণ লক্ষণ আমি উল্লেখ করেই শেষ করে দিব। তো অদ্ভুত অনুভূতি দিয়ে শুরু করি। অদ্ভুত অনুভূতি, স্ট্রেঞ্জ সেন্সেশন। তো রোগীর নির্দিষ্ট কোনো অঙ্গে এমন কোনো অনুভূতি হয় যা বাস্তবতার সাথে কোনো ভিত্তি নেই, কিন্তু রোগীর কাছে তা শতভাগ সত্য। যেমন গলার ব্যথায় ঢোক গিলতে কষ্ট হওয়া কিন্তু স্বাভাবিক একটা লক্ষণ, কিন্তু ঢোক গেলার সময় যদি মনে হয় গলার ভেতরে মাছের কাঁটা আটকে আছে, স্প্লিন্টার বা কাঁচের কুচি ফুটে আছে, তবে কিন্তু সেটা অদ্ভুত লক্ষণ। এটি কিন্তু আমরা আর্জেন্টাম নাইট্রিকাম হিপারসালফার বা নাইট্রিক অ্যাসিডকেও নির্দেশ করে। আবার যখন দেখেন পেটের ভিতর কিন্তু গ্যাস হওয়া স্বাভাবিক, কিন্তু কিন্তু রোগীর যদি মনে হয় তার পেটের ভিতর কোনো জীবন্ত প্রাণী নড়াচড়া করছে বা লাফাচ্ছে, এটি কিন্তু ক্রোকাস স্যাট থুদার একটা নির্দেশক লক্ষণ। আবার গলার ভিতরে যদি মনে হয় যে একটি কলক বল আটকে আছে, যা ঢোক গিলেও নিচে নামে না, এটা কিন্তু ইগনেশিয়া বা ল্যাকিসিসেরও একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এবার আসেন বিপরীতধর্মী বা অসামঞ্জস্যপূর্ণ লক্ষণ, এগুলা নিয়ে একটু আলোচনা করি। যখন কোনো অঙ্গের কষ্ট প্রকৃতির স্বাভাবিক নিয়মের ঠিক উল্টো আচরণ করে, যেমন গলা ব্যথায় গলা ব্যথায় যে কোনো কিছু গিলতে কষ্ট হওয়া, এটা কিন্তু স্বাভাবিক কথা, কিন্তু রোগীর গলা ব্যথায় যখন তরল খাবার বা নিজের থুতু ঢোক গিললেও তীব্র কষ্ট হয়, অথচ সলিড ফুড শক্ত খাবার গিলতে কষ্ট হয় না, বরং ভালোই লাগে, এটি কিন্তু একটা মারাত্মক অসামঞ্জস্যপূর্ণ লক্ষণ। এটা কিন্তু ইগনেশিয়া বা ল্যাকেসিসের প্রথম সারির লক্ষণ। আবার পেটে আলসার বা গ্যাস্ট্রিকের ব্যথায় পেট খালি খালি থাকলে আরাম লাগার কথা এবং খাবার খেলে বাড়ার কথা, কিন্তু রোগীর পেটে যদি তীব্র ব্যথা যদি খাবার খাওয়ার সময় জাদুর মতো কমে যায়, আবার খাবার হজম হওয়ার 2-3 ঘন্টা পর আবার শুরু হয়, তখন কিন্তু এটা এই অ্যানাকার্ডিয়ামের একটা অদ্ভুত অঙ্গভিত্তিক লক্ষণ এবং আপনারা দারুণ রেজাল্ট পাবেন। এবার আসেন অদ্ভুত হ্রাস বৃদ্ধি নিয়ে। তো প্রস্রাবের সময় বা আগে জ্বালা পোড়া হওয়া কিন্তু এটা সাধারণ বিষয়, কিন্তু প্রস্রাব চলাকালীন কোনো কষ্ট নেই। প্রস্রাব শেষ হওয়ার ঠিক মুহূর্তে বা শেষে ফোঁটা পড়ার সময় যদি অসহ্য জ্বালা বা ব্যথা হয়, তবে কিন্তু সেটা সার্সেপিরিলা বা ইকুইজেটাম হাইমেলের প্রধান নির্দেশক লক্ষণ। আবার বুকে কফ জমে তীব্র কাশির সময় ঠান্ডা পানি খাইলে কিন্তু কাশি বেড়ে যাওয়ার কথা, কিন্তু রোগী যদি এক চুমুক ঠান্ডা পানি পান করার পর জাদুর মতো কাশি যদি উপশম পায়, তখন কিন্তু আপনি কোস্টিকাম, কিপ্রম মেটিলিকাম, ককাস ক্যাকটাই অসাধারণ লক্ষণ। এবার আসেন অদ্ভুত ঘাম বা স্রাব। তো শরীরের স্রাবগুলোর মধ্যে যখন অদ্ভুত কোনো বৈশিষ্ট্য দেখা যায়, তখন আমরা দেখি গরমে সারা শরীর ঘামার কথা, কিন্তু রোগীর যদি কেবল শরীরের এক পাশ বা ওয়ান সাইডেড ঘাম হয়, অথবা খাবার খাওয়ার সময় কেবল মুখে ঘাম হয়, তখন তখন তা পর্যায়ক্রমে পালসেরিলা বা ইগনেশিয়ার বিরল লক্ষণ। এবার আসেন সহগামী বা অনুষঙ্গ লক্ষণ নিয়ে। একটি নির্দিষ্ট অঙ্গের কষ্টের সাথে যখন সম্পূর্ণ সম্পর্কহীন অন্য একটি অঙ্গের কষ্ট জুড়ে যায়, যেমন কাশির সময় বুকে ব্যথা হওয়াটা, এটা কিন্তু স্বাভাবিক বিষয়, কিন্তু কাশির ধমকের সাথে রোগীর অজান্তেই যদি প্রস্রাব বেরিয়ে যায়, তবে তা পালসেরিলিয়া কোস্টিকাম স্কুইলাকে নির্দেশ করে। আবার যখন দেখেন লিভারের সমস্যা বা জন্ডিস হলে ডান পাথরের নিচে ব্যথা হওয়াটা কিন্তু স্বাভাবিক বিষয়, কিন্তু লিভারের কষ্টের সাথে যদি ডান কাঁধের হাড়ের নিচে মানে স্ক্যাপুলার ওইখানটায় তীব্র ব্যথা থাকে, তবে এটা কিন্তু চেলিডোনিয়ামের
একটা সর্বশ্রেষ্ঠ অদ্ভুত একটা লক্ষণ। তো সর্বশেষ হচ্ছে আমি কেন্টের আহ, একটা উদ্ধৃতি দিতে চাই, সরি হ্যানিম্যানের একটা উদ্ধৃতি দিতে চাই। ওই যে ওনার 153 নম্বর সূত্রটা একটু শর্টকাট একটু বলতে চাই। তো তো উনি 153 নম্বর সূত্রে বলছেন যে একটা সুনির্দিষ্ট হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচনের এই যে অনুসন্ধান, যে রোগীর রোগচিত্রের মধ্যে যতগুলো অধিকতর সুস্পষ্ট, অদ্বিতীয়, অসাধারণ এবং অদ্ভুত বৈশিষ্ট্যপূর্ণ চিহ্ন ও সবচেয়ে উপযুক্ত ওষুধটি নির্বাচন করতে হলে নির্বাচিত ঔষধের সরি রোগীর রোগচিত্রের মধ্যে যেগুলো অধিকতর সুস্পষ্ট, অদ্বিতীয়, অসাধারণ ও অদ্ভুত বৈশিষ্ট্যপূর্ণ চিহ্ন ও লক্ষণ, সেগুলোকে প্রধানত প্রায় এককভাবে নজরে রাখতে হবে। কারণ আরোগ্য সাধনের জন্য সবচেয়ে উপযুক্ত ওষুধটি নির্বাচন করতে হলে নির্বাচিত ওষুধের লক্ষণ সমষ্টির মধ্যে ঠিক একই জাতীয় লক্ষণের সাথে রোগীর লক্ষণের সর্বাধিক সাদৃশ্য থাকা অপরিহার্য। তো এটা একটু ইলাস্ট্রেট করি। তো রোগী যখন আমাদের চেম্বারে আসে তখন কিন্তু কিছু সাধারণ লক্ষণ নিয়ে আসে, যেমন টাইফয়েডের রোগী এসে বলবে যে তার জ্বর, মাথা ব্যথা, অরুচি, দুর্বলতা। একজন সাধারণ চিকিৎসকের কাছে এগুলো কিন্তু সাধারণ একটি রোগের ডায়াগনোসিস দেবেন। কিন্তু হ্যানিম্যান কি বলছেন? হ্যানিম্যান বলছেন ওষুধ নির্বাচনের ক্ষেত্রে এই সাধারণ লক্ষণগুলোর কিন্তু সেরকম কোনো মূল্য নেই, কারণ টাইফয়েডের শত শত রোগীর মাঝে কিন্তু আপনি সেম লক্ষণ পাবেন। ধরুন আপনার 3টা টাইফয়েডের রোগী আসছে, 3জনেরই জ্বর, মাথা ব্যথা কিন্তু আছে, এগুলো সাধারণ লক্ষণ। কিন্তু প্রথম রোগী আপনারে বলছে, তো আমার জ্বরের ঘরে মনে হচ্ছে বিছানাটা বেশ শক্ত, তাই আমি এপাশ ওপাশ করছি। এটি টাইফয়েডের কিন্তু সাধারণ লক্ষণ না, এটি রোগীর নিজস্ব অদ্ভুত একটা লক্ষণ। ওষুধ কিন্তু আর্নিকা চিন্তা করতে পারবেন আপনি। আবার দ্বিতীয় রোগী বলছে আমার প্রচন্ড জ্বর, মুখ শুকায় কাঠ হয়ে যাচ্ছে, কিন্তু পিপাসা নাই। জ্বরে পিপাসা না থাকা কিন্তু একটা অদ্ভুত লক্ষণ। এগুলো আপনি পালসেটিলা এগুলোকে চিন্তা করতে পারেন। তৃতীয় রোগীরও কিন্তু ওই একই কথা, যে জ্বর, মাথা ব্যথার পাশাপাশি কি বলতেছেন, যে আমার জ্বরের মধ্যে মনে হচ্ছে আমার শরীরটা টুকরো টুকরো হয়ে বিছানায় ছড়িয়ে আছে। এটা কিন্তু একটি বিরল ডিলিউশন। ওষুধ কিন্তু ব্যাপটিসিয়া। আমরা সাধারণ লক্ষণ বাদ দিয়ে এই যে গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে, অঙ্গভিত্তিক লক্ষণ নিয়ে আমরা কিন্তু মেডিসিন সিলেক্ট করে ফেলতে পারি। অর্থাৎ হ্যানিম্যানের এই যে ব্যাখ্যার মূল কথা হলো, মানে যে লক্ষণটি প্যাথোলজি বা ল্যাবরেটরি টেস্ট দিয়ে ব্যাখ্যা করা যায় তা হলো রোগের লক্ষণ। আর যে লক্ষণটি কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না, যা সম্পূর্ণ অযৌক্তিক এবং অদ্ভুত, সেটাই হলো রোগীর লক্ষণ বা একক ঔষধের লক্ষণ। একজন চিকিৎসক যখন এই যে পিরামিডের তলদেশের এই অদ্ভুত বা অঙ্গভিত্তিক লক্ষণগুলো খুঁজে পান, তখন তিনি শুধু রোগ না, সম্পূর্ণ মানুষটিকেই আরোগ্য করার চাবিকাঠি কিন্তু পেয়ে যান। তো ডাক্তার কেন্টের যে এই যে স্তর বিন্যাস, এটা কিন্তু একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের জন্য গুরুত্বপূর্ণ একটা দিকদর্শন বা কম্পাস যন্ত্র, কম্পাস স্বরূপ। তো কিস টেকিং এর পর চিকিৎসক যখন এই যে লক্ষণের স্তর বিন্যাস করেন, তখন তিনি রোগীর অঙ্গভিত্তিক কষ্টগুলো, যেমন মাথা ব্যথা, গ্যাস্ট্রিক, একপাশে সরিয়ে রেখে তার মনের গভীরে প্রবেশ করেন। তো যখন একজন চিকিৎসক রোগীর মানসিক উইল বা আবেগ, তার সার্বদেহিক খাদ্যাভ্যাস এবং তাপ শীতের অনুভূতি এর উপর ভিত্তি করে একটি চিত্র অঙ্কন করেন, তখন সেই চিত্রটি কোনো নির্দিষ্ট রোগের কিন্তু আসলে নাম হয় না। সেই চিত্রটাই হয় একটা মানুষের নিজস্ব প্রতিকৃতি। আর ঠিক তখনই একটি নিখুঁত ধাতুগত ওষুধ, কনস্টিটিউশনাল রেমেডি নির্বাচন করা সম্ভব হয়, যা শুধু একটা আত্মাকে মুক্ত করে এবং শরীরকে আরোগ্য দানের চেষ্টা করে। তো শুক্রিয়া, অনেক আলোচনা করছি। তো এই দীর্ঘ আলোচনা, অনেক সময় নিয়ে আলোচনা করছি, অনেক সময় নিয়ে। তো এই দীর্ঘ আলোচনায় আমার ক্ষুদ্র জ্ঞান বা উপলব্ধিটি আমি লক্ষণের স্তর বা এই যে ইভালুয়েট যতটুকু পারা সম্ভব আমি চেষ্টা করছি। আমার এই উপস্থাপনায় অনিচ্ছাকৃত যদি কোনো ভুল বা অসম্পূর্ণতা বা সীমাবদ্ধতা থাকে, তাহলে আপনারা ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবশেষে আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আজকের এই রাতে অনেক অনেক রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে। তা আপনারা মোটামুটি এত ধৈর্য বা আগ্রহ নিয়ে আমার এই আলোচনা শুনছেন, তো সত্যিই আমাকে বেশ অনুপ্রাণিত করছে। এবং এই যে আহ, আপনাদের মনোযোগী অংশগ্রহণের মাধ্যমে কিন্তু আমাদের স্টাডির এই আসরটা কিন্তু সার্থক আর প্রাণবন্ত হয়। তো মহান আল্লাহ তাআলা, মহান সৃষ্টিকর্তা, তা আমাদের সকলকে সঠিক জ্ঞান অর্জন করার এবং মানবতার সেবায় সেই জ্ঞান কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ধন্যবাদ স্যারকে, অনেক সুন্দর আলোচনা করেছে এবং অত্যন্ত বোধগম্য হয়েছে আলোচনা। আমরা আজকে আমাদের আলোচনার মধ্যে পেয়েছি একজন বিশেষ মানুষকে, ডক্টর অজয় দাস স্যার। স্যার স্যার ভালো আছেন? নমস্কার। আছি নমস্কার মোটামুটি। স্যার। স্যার আমাদের নমস্কার। ক্লাস শেষ সম্পর্কে যদি একটু কিছু সংযোজন করতেন। শুধু সংযোজন কেন, একজন ডিসকাশন করেছে, অবশ্যই সে তাকে অনুপ্রাণিত করতে হবে। আস্তে আস্তে ধীরে ধীরে এরা যদি আসে এগিয়ে, তাহলেই তো সঠিক জায়গায় পৌঁছানো যাবে। তার দিকে তো একদম স্যার। ডিপ্রাইভ করাটা, যে আলোচনাগুলো করেছে তার দিক থেকে সে যথেষ্ট ভালো আলোচনা করেছে। অসংখ্য ধন্যবাদ ভাইকে। তার যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছে বিভিন্ন জায়গা থেকে অথেন্টিকেশন নিয়ে। তো এইটাই হচ্ছে মূল কথা। তবে সংযোজন যদি বলতে হয়, আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে এবং আমি বিভিন্ন স্টাডি করে দেখেছি ব্যতিক্রমও থাকে। যেমন কিছু কিছু মেডিসিনের কিছু কিছু স্পেশালিটি থাকে, যেমন বলছি পালসেটিলা। পালসেটিলাতে আমরা বলি যে ফার্স্ট লেস, ড্রাই টাং, বাস আমার কিছু দরকার নেই, আর অন্য কোনো সিমটমই দরকার নেই। গলা শুকিয়ে আছে, জিভ শুকিয়ে আছে একদম কাটকাটটা, এবং সেখানে তার পিপাসাহীন, তখন আমরা নিঃসন্দেহে সেখানে পালসিটা দিই। আবার দেখা যাচ্ছে, আমি অনেক ডিপার্টমেন্ট দেখেছি পালসিটিলা, সে প্রচুর থার্স্টি, প্রচুর জল খায়, থার্স্টি। দেখা গেল যে আমরা তখন যদি ভাবি যে পালসিটার তো এই লক্ষণটা নেই, থার্স্টি, তার তো ফার্স্টলেস হওয়ার কথা। ড্রাই টাং, থার্স্টলেস, এইটা তো পালসিটিলা বড় লক্ষণ একখানা। তাহলে কি এই পেশেন্টটা পালসিটিলা হবে? এখন দেখা যাচ্ছে আমরা 10টা সিমটমকে ইভ্যালুয়েট করেছি, করে তার মধ্যে 7টা কি 8টা কি 6টা সিমটম পালসিটিলা পেয়ে যাচ্ছি। আর এই ফার্স্টের সিমটমটা গিয়ে আমার মিলছে না। ফার্স্টের সিমটমটা যদি মিলতো তাহলে হয়তো 8টা জায়গা আমি বেরোতে পারতাম। আমি যদি ওটা ডিসকার্ড করে দিই, তাহলে কিন্তু আমার সিলেকশন অফ মেডিসিন ভুল হয়ে যাবে। সেখানে এই যে থার্স্টি, এটা একটা পিকুলিয়ার সিমটম, পিকুলিয়ার পার্টিকুলার জায়গায় গিয়ে পেশেন্টটি কিন্তু ফিল করছে। তাহলে এই ব্যতিক্রমী চিত্রগুলোও কিন্তু আমাদের মধ্যে পাওয়া যাবে। আর্সেনিক জল খেতে খুব ভালোবাসে, কিন্তু আর্সেনিক প্রচুর জল খেতে ভালোবাসে, যেমন ফার্স্ট লেসও পাওয়া যায়। তো একটা আমরা যখন হায়ারার্কি অফ সিমটম যখন দেখবো, তখন এইগুলোকে মাথায় রাখতে হবে যে আমরা যেমন সমস্ত মেট্রিমেডিকাতে এইগুলো যেমন পড়ে এসেছি, ব্যতিক্রমীও কিছু কিছু জায়গায় আছে, সেগুলো ক্লিনিক্যালি আমাদের সিনিয়র অথররা, লিজেন্ডরা, তারা কিন্তু তাদের বিভিন্ন বইয়ের মধ্যে লিখে দিয়ে গেছে, এবং আমি রেপার্টরিতেও দেখেছি এই জিনিসটা পাওয়া যায়। তো একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা কোন কোন সিমটম গুলোকে নেবো। একটা পেশেন্টের 3 ঘন্টা ধরে আমি টেস্ট টেকিং করে তার থেকে কি ইভ্যালুয়েট করব, নাকি তার মধ্যে ব্যতিক্রমী এক্সেপশনাল তার সাইন সিমটম কি আছে সেটাকে বের করব। এইটা হচ্ছে আমাকে দেখতে হবে।
তাই আমাদের যখন পেশেন্ট আমাদের কথা বলবে, যেমন একটা সিমটম বললো গলা ব্যথা হয়েছে, গলা ব্যথা হলে খেতে কষ্ট হবে, ঢোক গিলতে কষ্ট হবে, এটি স্বাভাবিক। অস্বাভাবিক কোনটা? তার জল খেতে কষ্ট হচ্ছে কিন্তু শক্ত খাবার খেতে কষ্ট হচ্ছে না, ইগনেশিয়া ল্যাকেসিস বোল্ড সিমটম। তেমনি আমরা যদি প্যাথোলজি, যেমন আমরা বলি আমাদের সত্যি কথা যেটা, উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা ডিজিজকে ট্রিটমেন্ট করি না, আমরা পেশেন্টের ট্রিটমেন্ট করি। তো সিলেকশন অফ মেডিসিন বা হায়ারার্কি অফ দ্য সিমটম যখন বের করতে যাই, আমরা যদি ডিজিজটা কি সেটা যদি জানতে পারি, তাহলে ডিজিজের কমন সিমটম গুলো আমাদের কাছে বেরিয়ে আসবে। আমার একটা ডিজিজ হলে, টাইফয়েড হয়েছে, টাইফয়েডের সিমটমে সেখানে স্টেপ লেডার টেম্পারেচার থাকবে, সিঁড়ি ভাঙা, আজকে 101, কালকে সকালবেলা রিমিশন হয়ে 98, পরশুদিন 102, রিমিশন হয়ে 99, তারপর দিন 103, রিমিশন হয়ে 104, এই রিমিশন হয়ে 99 কি 100 এখানে এলো। এই যে স্টেপ লেডার, এটা তো কমন সিমটম। এর সাথে সাথে যদি আমরা একটু মাথায় রাখতে পারি, আমরা যদি ডিজিজ সম্পর্কে একটু জানতে পারি, ডিজিজ সম্পর্কে বুঝতে পারি, যেমন টাইফয়েডের পেশেন্টের ক্ষেত্রে আমরা যদি একটা ছোট্ট এই জিনিস মাথায় রাখি, বাসু, বোস বা বাসু, এটা যদি আমরা বলি, বাসু হচ্ছে একটা আমাদের কি বলবো সিনোনিমস এর মতো। বাসু হচ্ছে টাইফয়েডের সিনোনিমস। বাসুতে কি আছে? ব্লাড, অ্যাগ্লুটিনেশন, স্টুল অ্যান্ড ইউরিন। একটা জ্বর 3 সপ্তাহ ধরে চলছে, তা থার্ড উইকে কিসে প্রবলেম পাবো? আমি স্টুলে প্রবলেম পাবো, স্টুল ইরেগুলারিটিস হবে। সেকেন্ড উইকে কি পাবো? ভাইটাল ভাইটাল টেস্ট যদি করি তাহলে সেখানে পাবো, যেটা অ্যাগ্লুটিনেশন বলছে। আর ফার্স্ট উইকে যদি হয় সেখানে ব্লাডে পাবো। এবারে আমি যদি থার্ড উইকে কেউ ব্লাড টেস্ট করি, সেখানে কিন্তু আমি টাইফয়েডের সিমটমটা পাবো না। তো আমাদের এই কতগুলো জিনিস যদি আমরা মাথায় রাখি, ডিজিজ যদি আমরা জানতে পারি, তার ডিজিজ কমন সিমটম জানতে পারবো। কমন সিমটমটা বাদ দিয়ে আমরা আনকমন পিকুলার সিমটমটাকে বের করবো। তাহলে ডিজিজ সম্পর্কে আমাদের জ্ঞান রাখা দরকার। আমাদের অর্গাননে একদম প্রথম আছে নলেজ অফ ডিজিজ, থার্ড অ্যাপোরিজম কি বা ফোর্থ অ্যাপোরিজমে আছে নলেজ অফ ডিজিজ, নলেজ অফ মেডিসিন। হ্যাঁ, এই যে নলেজ অফ ডিজিজ, ডিজিজ সম্পর্কে জানতে গেলে যেমন প্র্যাকটিস অফ মেডিসিনের ডিজিজ জানতে হবে, তেমনি হোমিওপ্যাথিক যে অবস্ট্রাকল টু কিওর, যে কোনো ম্যাথমেটিক অবস্ট্রাকল আছে কিনা সেই ডিজিজটাকেও জানতে হবে। তো ডিজিজ জানলে আমাদের সুবিধে কি? লিম্ফো অ্যাডিনোপ্যাথি, লিম্ফো অ্যাডিনোপ্যাথি যদি হয়ে থাকে, এই অ্যাডিনোপ্যাথি কথাটা মানে কি? সোয়েলিং, লিম্ফ গ্ল্যান্ড গুলো সোয়েল হয়ে গেছে। লিম্ফ গ্ল্যান্ড গুলো সোয়েল হয়ে গেলে সেখানে কি কি কারণে হতে পারে? এই গতকালকেরই একটা কথা বলছি, আমাকে একজন ডক্টর ফোন করলো, স্যার এরকম তার গলার দুদিকে গ্ল্যান্ড গুলো ভীষণ বেড়ে গেছে, ভীষণ ব্যথা, ভীষণ বেড়ে গেছে, দুদিকে একদম আলুর মতো ফুলে গেছে, দুটো কানের থেকে শুরু করে গলার কাছে পর্যন্ত বেড়ে গেছে। বয়স কত? বলছে বয়সটা তার 26-27 হবে। আমি অনেক সিমটম নিয়েছি, তার দিদির টিবি ছিল, মেয়েটিকে দেখতেও টিউবারকুলার টাইপের, অনেক কিছু বলে যাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি জিজ্ঞেস করুন তো ওনার বাড়িতে কুকুর আছে কিনা, এই বিড়াল আছে কিনা। উনি তখন বলছে, স্যার বিড়াল, হ্যাঁ ওনার বাড়িতে বিড়াল আছে, বা বিড়ালে কোনো স্ক্র্যাচ করেছিল তাকে কখনো। তাকে প্রশ্ন করলো, সামনেই পেশেন্ট বসে তাকে প্রশ্ন করলো, অনলাইনে আমার সঙ্গে কথা বলছিল। আমি জিজ্ঞেস করতে বললে, হ্যাঁ ওতে বিড়াল ছিল অনেক। এই লিম্ফো অ্যাডিনোপ্যাথিতে কি কি হতে পারে? পজিশন অফ দ্য ডিজিজ কি কি হতে পারে? স্ক্র্যাচিং অফ ক্যাট, এটাকে সিএসটি বলা হয়, ক্যাট স্ক্র্যাচিং। ফর একটা কি আছে ভুলে গেছি, এটা একটা মেইন কজ হতে পারে।
ভাইরাস একটা কজ হতে পারে, ইনফেকশন একটা কজ হতে পারে। তো এইগুলো হচ্ছে এর পজিশন। যখনই আমি পেয়ে গেলাম যে তার পার্সিস্টিতে ক্যাট স্ক্র্যাচ আছে, তাহলে তখন তাকে সেই দিকটা চিন্তা করে একটা মেডিসিন দিতে পারি। পরবর্তী ক্ষেত্রে আমার মেডিসিন আমি ইন্টারকারেন্ট তাকে ফ্যামিলি হিস্টোপাইস টিউবারকুলোসিস গ্রুপের মেডিসিন দিতে পারি। তো আমি জানি যে তাকে যদি আমি এই মেডিসিন দিই তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু ভালো হবে। তাই আমাদেরকে কিন্তু এইগুলো যদি জানা থাকে তাহলে আমরা খুব ইজিলি একটা পেশেন্টকে ডায়াগনোস করতে পারবো। গ্রুপ অফ মেডিসিন আমাদের শর্ট হয়ে যাবে যদি আমার ডিসিশনে গ্যাপ থাকে। ধন্যবাদ, আমি আর বেশি কিছু বলবো না, এটুকু বললাম। এবং আলোচককে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো বলেছে। ঠিক আছে, রাখছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে, জি অসংখ্য স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আমরা আমরা এখনো স্টুডেন্ট স্যার, আমরা শিখছি স্যার। আপনার এই আপনি যতটুকু অ্যাড করছেন স্যার, শুক্রিয়া। আমাদের স্যার এই নলেজের জন্য আমাদের আরো অনেক নলেজ গেদার হলো স্যার, আপনার এই মানে পরবর্তীতে যতটুকু অ্যাড করলেন স্যার।